আমি আবার ফোনটা হাতে নিলাম। এবার আমি রূপসীকে মেসেজ করলাম, যদি তুমি মনে করো এটা ভুল বোঝাবুঝি তাহলে আমি প্রমাণ নিয়ে কথা বলতে রাজি আছি, কিন্তু আমার মেয়েকে নিয়ে আর কোনো অপমান আমি সহ্য করব না। কয়েক মিনিট পর রিপ্লাই এলো, তুমি নাটক বাড়াচ্ছ, তুমি চাইলে ইয়াসিনকে নিয়ে আলাদা থাকো। এই লাইনটা পড়ার পর আমার ভেতর একটা অদ্ভুত শান্তি এলো, কারণ আমি বুঝে গেলাম এখন আর কেউ পরিস্থিতি ঠিক করতে চাচ্ছে না, সবাই শুধু নিজেদের অবস্থান ধরে রাখতে চাইছে। আমি ফোনটা বন্ধ করলাম। রাতের দিকে ইয়াসিন আবার এলো। আমি আর লিলি তখন একটা ছোট রুমে ছিলাম। সে দরজার বাইরে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ, তার মুখে ক্লান্তি, চোখে অনিশ্চয়তা। সে বলল, আমি ভেতর আসতে পারি? আমি কিছু বললাম না, শুধু দরজা খুলে দিলাম। সে ভেতরে এসে লিলির দিকে তাকালো। লিলি একটু চুপ হয়ে গেল, তারপর ধীরে ধীরে বলল, মামা। এই শব্দটা শুনে ইয়াসিন একটু ভেঙে পড়লো। সে লিলির পাশে বসে বলল, আমি দুঃখিত। প্রথম সে সরাসরি কিছু স্বীকার করলো, কিন্তু আমি জানতাম শুধু দুঃখিত বললে সব ঠিক হয় না। সে আমার দিকে তাকালো। আমি বললাম, এটা দুঃখিত বলার বিষয় না ইয়াসিন, এটা বোঝার বিষয়। সে মাথা নিচু করলো। আমি আবার বললাম, তুমি কি জানো একটা বাচ্চার নাম তালিকা থেকে বাদ দেওয়ার মানে কি? সে চুপ। আমি বললাম, তার মানে হচ্ছে তাকে বোঝানো হচ্ছে তুমি এখানে গুরুত্বপূর্ণ না। এই লাইনটা ঘরে ভারী হয়ে এলো। লিলি আমার পাশে এসে বসে পড়লো। ইয়াসিন ধীরে ধীরে বলল, এটা আমি হতে দিতাম না যদি জানতাম। আমি বললাম, তুমি জানতেই পারতে। এই কথাটা তার ভেতরে গিয়ে লাগলো। সে দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, আমি রূপসীর সাথে কথা বলবো। আমি তাকে থামালাম, না, এখন তুমি সিদ্ধান্ত নেবে। সে তাকালো। আমি বললাম, তুমি আমার মেয়ের পাশে থাকবে নাকি এই সম্পর্কের পাশে থাকবে? এই প্রশ্নটা তার জন্য সবচেয়ে কঠিন ছিল। ঘরটা আবার চুপ হয়ে গেল। লিলি ঘুমিয়ে পড়েছিল ধীরে ধীরে। আমি জানালার দিকে তাকালাম। বাইরের আলো এখন অনেক দূরে মনে হচ্ছিল। ইয়াসিন উঠে দাঁড়ালো। সে বলল, আমি সময় চাই। আমি বললাম, সময় সবকিছু ঠিক করে না, সিদ্ধান্ত ঠিক করে। সে চলে গেল। রাত গভীর হলো। আমি বুঝলাম এখন এই গল্প আর আগের জায়গায় নেই। এটা এখন একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে গেছে। একদিকে সম্পর্ক, অন্যদিকে সম্মান। একদিকে অতীত, অন্যদিকে ভবিষ্যৎ। আর মাঝখানে একটা ছোট্ট বাচ্চা যে শুধু চেয়েছিল একটা স্বাভাবিক জীবন। পরের দিন সকালে আমি জানতাম সবকিছু বদলাতে যাচ্ছে, কারণ কিছু সিদ্ধান্ত নীরবে হয় না, কিছু সিদ্ধান্ত শব্দ করে ভেঙে দেয় পুরনো সবকিছু। আর এই গল্প এখন সেই ভাঙনের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। পরের দিন ভোরে আমি আমার মেয়ের পাশে বসেছিলাম, কিন্তু আমার মন এক জায়গায় স্থির ছিল না। ইয়াসিনের শেষ কথা, আমি সময় চাই, এই লাইনটা আমার মাথার ভেতরে বারবার ঘুরছিল। সময় চাই মানে কি আমি জানি না। সময় কি সিদ্ধান্তের জায়গা নাকি দেরি করার একটা অজুহাত? কিন্তু আমি এটাও বুঝে গিয়েছিলাম এখন এই গল্প আর অপেক্ষা করবে না। দুপুরের দিকে ইয়াসিন আবার এলো। এবার সে একা ছিল না, রূপসীও সঙ্গে এসেছে। আমি দরজা খুলতে প্রথমে তাকালাম তার দিকে। তার মুখে কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই, বরং একটা স্থির আত্মবিশ্বাস আছে, যেন সে এখনো মনে করছে এই পুরো বিষয়টা শুধু একটা ভুল বোঝাবুঝি। রূপসী ভেতরে ঢুকে বলল, আমরা বসে কথা বলতে এসেছি। আমি কোনো উত্তর দিলাম না, দরজা বন্ধ করলাম। লিলি পাশের রুমে ছিল। আমি তাকে বাইরে আসতে দিলাম না, কারণ আমি জানতাম আজকের কথাগুলো তার শোনা উচিত না। আমরা তিনজন বসে পড়লাম। ইয়াসিন প্রথমে বলল, আমি চাই না এই বিষয়টা আর বড় হোক। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। আমি বললাম, এটা বড় করার চেষ্টা কেউ করেনি, এটা হয়ে গেছে। রূপসী হালকা হাসলো, তারপর বলল, তুমি বিষয়টা ব্যক্তিগত করে ফেলেছো। একটা ইভেন্ট অনেক সময় শেষ মুহূর্তে পরিবর্তন হয়। আমি তার দিকে তাকিয়ে বললাম, পরিবর্তন আর অপমান এক জিনিস না। তার হাসিটা একটু থেমে গেল। ইয়াসিন বলল, রূপসী আগেই বলেছে সে কোনো খারাপ উদ্দেশ্য করে।